এতক্ষণ যে অভিযোগগুলো শুনলেন সেই সন্তোষ শর্মা শুধু যে এই ২ জন ৪ জন মানুষকে করেছে তা না। বাংলাদেশের জঙ্গি নাটকের মূল হোতা হচ্ছে এই সন্তোষ শর্মা এবং এই মুহূর্তে সিটিটিসির যেই চিফ আছেন মাসুদ করিম, সেই মাসুদ করিমও এই সন্তোষ শর্মার মনোনয়ন দেয়া। পরে তারা বের হইলে ফখরুল ভাইয়ের কাছে আমরা গেলাম। ফখরুল ভাই বলল যে এখানে এই আলামিন হুজুরে যখন টর্চারিং করে ওই সন্তোষ শর্মা তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং ব্যাপক তারে মারধর করে। সে অসুস্থ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার পরে সে মারা গেছে। সন্তোষ শর্মাকে জামাতের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার পর সাংবাদিক ইলিয়াস জামাত ইসলামকে নিয়ে কিছু মন্তব্য করেছেন আর তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। অবশ্যই সাংবাদিক ইলিয়াস সন্তোষ শর্মা যে কতটা ভয়ঙ্কর অপরাধী এবং কত ভয়ঙ্কর অপরাধ করেছেন এবং জামাত ইসলামের উপর তিনি কেন ক্ষিপ্ত হয়েছেন এটা আবারও তিনি প্রমাণিত করেছেন। অর্থাৎ সন্তোষ শর্মা যে একজন ভয়ঙ্কর অপরাধী প্রমাণিত করেছেন। যে সমস্ত গুম হওয়া ব্যক্তিদেরকে এই সন্তোষ শর্মা জিজ্ঞাসাবাদ করতেন এবং তাদেরকে বিভিন্ন রকমের নির্যাতন করতেন, সেই পরিবারের মানুষগুলো তারা ইলিয়াসের কাছে এসে আবারও লাইভে এসে কথা বলেছে যে সন্তোষ শর্মা নির্যাতিত এবং গুম হওয়া ব্যক্তিদেরকে তিনি টর্চার করতেন। চলুন আমরা সম্পূর্ণ আলোচনা দেখব। ঢুকতেই পারছেন না, আরেকজন ঢোকার পরে তেনার ভিডিও অন হয় না, অডিও অন হয়। আরেকজন ঢুকেছেন, তিনি রোটেট খুঁজে পাচ্ছেন না। যাই হোক, আমরা একজনকে অন্তত ভিডিওতে পেয়েছি। যেটা আপনাদেরকে বলেছিলাম আগেই যে সন্তোষ শর্মাকে নিয়ে সারা দেশে যে আলোচনা চলছে, সন্তোষ শর্মার দোষ কেউ খুঁজে পায় না। সন্তোষ শর্মার নামে মামলা হয় না, এই জন্য সন্তোষ শর্মাকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন। এমনকি তারেক রহমানের সাথে সরাসরিও সন্তোষ শর্মা মিটিং করছেন। জামাতের বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে তারপরে বিশেষ বক্তব্য দিয়ে যাচ্ছেন। তারপর তার আইন শৃঙ্খলা বাহিনীও তার কোনো সমস্যা বোধহয় পাচ্ছেন না। তো আমরা এর আগেও এই বিষয়টা নিয়ে কথা বলেছি। আজকে আমাদের সাথে প্রথমে যুক্ত হচ্ছেন এনামুল হোসেন। এনামুল ভাই হচ্ছে আবুল হুসাইন আলামিন মাওলানা, তিনি গুম হয়েছেন। তাকে এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। তিনি কোথায় আছেন জানে না। সেই বিষয়টার সাথেও এই সন্তোষ শর্মা কিভাবে জড়িত সেটা আমরা তার বর্ণনাতে শুনবো। এনামুল ভাই, আপনি আপনার পুরো ঘটনার বর্ণনাটা বলুন। আসসালামু আলাইকুম। আমার ভাই গাজীপুর জয়দেবপুর থানায় চাকরি করত। দীর্ঘ 17 বছর একটা মাদ্রাসাতে চাকরি করছেন, মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। জানুয়ারির 30 তারিখ 2023 আনুমানিক রাত 10:15 তাকে সিটিটিসির লোক উঠায় নিয়ে যায়। তো সিটিটিসির লোক আমরা কিভাবে জানতে পারলাম? সিটিটিসির লোক জানতে পারছি এমনি যে যখন তার নিয়ে যাইতেছে, পরে বলতেছে যে আমার মাদ্রাসার ছাবি গুলা তো দিয়ে যাইতেই। তো পাশের রুমে আরেকজন যে শিক্ষক ছিল, ওনার দরজায় নক করার পরে উনি উঠছে। ওই উঠার পরে বলতেছে যে ওরা তো আমাকে নিয়ে যাবে, তাহলে তুমি সকালে তুমি মাদ্রাসা সভাপতি খোকন কাকারে জানাও। পরে বলতেছে ওরা বলতেছে একবার রাত্রে জানানোর দরকার নাই, আমরা সকালে এসে দিয়ে যাব। পরে এই কথা বলার পরে উনি জিজ্ঞেস করলো যে আপনারা কারা? পরে বললো আমরা ডিবির লোক। পরে যে কার্ডটা দেখাইছে, পকেট থেকে কার্ডটা বাইর করে দেখাইছে, ওইটার মধ্যে CTTC, তো সিটিটিসি। তো নিয়ে যাওয়ার পরে সকালে আমরা গেছি গাজীপুর জয়দেবপুর থানা। ওইখানে যাওয়ার পরে ওসি সাহেব আমাদের সাথে দেখা করে না। দেখা না করলে পরে প্রায় 3 ঘন্টার উপর আমরা এখানে ঘোরাফেরা করছি, অনেক চেষ্টা করছি ওসি সাহেবের সাথে দেখা করার লেগে। পরে দেখা করে না। পরে আরেকটা দারোগা বলতেছে যে আপনারা এখানে ঘোরাফেরা করে কোনো লাভ নাই, আপনার ঢাকা চলে যান। তো আমরা বললাম যে ঢাকা কোথায় যাব? পরে বলতেছে যে ডিবি হারুনের কাছে চলে যান। তো ওইখানে গেলাম, ডিবি হারুনের অফিসের নিচে প্রায় 3 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টার মতো অপেক্ষা করছি। সে গেট পার দেয় না। তো আর হারুনের সাথে দেখা করতে পারি না। তো হারুন ভাই ছোটটা জিয়ার কাছে গেলাম। জিয়া বলল যে বিকালে 50,000 টাকা পাঠায় দেন, আমি একটা তথ্য দিব। তো বিকালে 50,000 টাকা নিয়ে গেছি, পরে আর সে যোগাযোগ করে না। তো 5ই আগস্টের পরে যে
ফখরুল ভাই, ফখরুল নামে একজন এই একটা মামলা দিছে। এই মামলার হরকাতুল জিহাদ একটা হুজি সংগঠন একটা মামলা দিছে। এর প্রধান আসামি ফখরুল এবং ফখরুল ভাইয়ের ছেলে, আরো আছে 4 জন। তো 5ই আগস্টের পরে তারা বের হইলে ফখরুল ভাইয়ের কাছে আমরা গেলাম। ফখরুল ভাই বলল যে এখানে এই আলামিন হুজুরে যখন টর্চারিং করে ওই সন্তোষ শর্মা তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং ব্যাপক তারে মারধর করে। সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার পরে সে মারা গেছে, আমরা জানতে পারলাম। তো সন্তোষ শর্মা সবচাইতে বেশি টর্চারিং করছে আমার ভাইকে, ওই প্রত্যক্ষদর্শীর, এবং ফখরুল ভাই সামনে তাকে টর্চারিং করছে। ফখরুল ভাইকে হালকা পাতলা টর্চারিং করছে আর বলছে যে তুই যদি মুখ না খোলাস তাহলে ফখরুলের অবস্থা করবো। তো ফখরুল ভাইরে হালকা পাতলা পিছনে মারছে আর আমার ভাইটাকে টর্চারিং করতে করতে একবারে মেরে ফেলেছে সন্তোষ শর্মা। তো এই হসপিটাল নিয়ে যাওয়ার পরে আমার ভাইটা যখন মারা যায়, তো এরপরে লাশটা গুম করা হয়। তো আমি বেশি কিছু বলবো না, যে সন্তোষ শর্মাকে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই আমার ভাইয়ের লাশটা কোথায় গুম করা হয়েছে তাইলে বেরোয় আইব। মানে আপনারা এটাই, জানেন যে মারা গেছে, এটা আপনারা জানেন? ওইটা প্রত্যক্ষদর্শীর মন্তব্য। আচ্ছা, ওই লাশ আপনারা দেখেন নাই, তাই তো? না না, আমরা লাশটা পর্যন্ত পাইনি। হুম। আচ্ছা, আমরা আতিক ভাই, আপনি কি শুনছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সালাম আতিক ভাই, আপনি শুনছেন? এই ভিডিও দেখা ঠিক করা যায় নাই, তাই না? এখন দেখা যাচ্ছে না? না ভাই, আপনাকে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা আপনাকে মনে হয় দেখা যাবে না আজকে আর। তো আমরা আচ্ছা, এটা দেখাচ্ছে না? জি জি, এখন ঠিক আছে। জি, এটা দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি ভাই, আতিক ভাই, আপনার বিষয়টা আপনি বলুন। জি, আমি তো আসলে, আমার নাম আতিকুল্লাহ জুলফিকার। আমি প্রবাসে থাকতাম, দুবাইতে ফ্যামিলি সহকারে থাকতাম। 19 সালে আমি দীর্ঘ 11 বছর পর্যন্ত দুবাইতে আছি। 19 সালে আমার আব্বার অসুস্থতার কারণে দেশে আসি। আমি দেশে আসার পরে 3 মাস ছিলাম, 3 মাস থাকার পরে চলে যাবো আবার রিটার্ন। ঢাকা আসছি, 2 দিন পরে ফ্লাইট হবে। আমার এক বন্ধু পার্টনার দুবাই ব্যবসায়িক এক পার্টনার, তার বাসাতে উঠবো আমি, এই যে খিলগাঁওতে। তার বাসায় যাওয়ার আগে দিয়েই আমাকে একটা গ্রুপ এসে ধরে ফেললো, ধরে চোখ বেঁধে ফেললো, বেঁধে কাউন্টার টেরোরিজমের ওখানে নিয়ে গেল। যে নিয়ে গেছে তৌহিদ নাম একটা এডিসি তৌহিদ, তার একটা টিম নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে 4 মাস পর্যন্ত সেখানে ঘুম রাখা অবস্থায়, প্রায় তো 4টে মাসেই মনে করেন রিমান্ড চলছে আর কি। রাত দিন কোনো সময় নির্দিষ্ট ছিল না। পরিবারের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। আমার সাথে একটা ভাগিনা ছিল আমার, অপ্রাপ্ত বয়স্ক, 15 বছরের। তাকেও নিয়ে 1 মাস ঘুম করে রাখার পরে সে কান্নাকাটি করতেছে। পরে 1 মাস পর তাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর আমার পরিবারের লোকেরা জানলো যে আমি বেঁচে আছি। বাকি ভাগিনাকে বলছে তুই যদি বলস তোর আবার ধরবো। তার মুখ থেকেও কিছু বের করতে নিষেধ করছে। 4 মাস গুম করার পরে আমাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে। মূলত আমি দুবাই থাকতাম, মুফতি শহীদুল ইসলামের সাথে আমার সম্পর্ক ছিল। মুফতি শহীদুল ইসলাম এমপি, নড়াইলের সাবেক এমপি আর কি, মরহুম মারা গেছেন উনি। এরা ওনাকে জড়াইয়া যে তোকে দুবাই থেকে মুফতি শহীদুল ইসলামে মিটিং করে এখানে পাঠাইছে বাংলাদেশে একটা অভ্যুত্থান করার জন্য। আমি বললাম যে এরকম কোনো কিছু তো আমার কাছে হয় নাই। বলো হয় নাই, আমরা লিখছি, এটা তোমাকে বলতে হবে, না বললে তুমি এখন কাদা মাটিতে আসো, আরো বিপদে পড়বা তুমি। আমরা যে কোনো মুহূর্তে করজ দিয়ে বলবো তোমাকে। করজের কথা প্রত্যেক দিনই বলতো আমাকে। তো পরে এক পর্যায়ে ওরা আমাকে মামলা দিয়ে পাঠিয়ে দেয় কাশিমপুর কারাগারে। পাঠিয়ে দেওয়ার পরে 2 মাস পরে আবার আমাকে নিয়ে আসে একটা মামলা দিয়া। আমার যে ভাগিনা, যে আমার জন্য মামলা হওয়ার পরে আমার ভাগিনা চেষ্টা করতেছিল আমাকে বের করার, আরেক ভাগিনা আর কি, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। সে চেষ্টা করতেছিল মামলার যে আমাকে বের করার জন্য। আবার তাকে ধরে গুম করে
নোয়াখালী থেকে নিয়ে এই রাজশাহীতে এক জায়গাতে নিয়ে আরো কিছু আলম দড়ে করে সেখানে নাটক সাজাইলো। মামলা একটা দিয়ে ওকে মামলাতে আমাকে ঢুকেছে যে আমি পলাতক আসামি। আমি ওই মিটিং এও ছিলাম, মিলি পলাতক আসামি হিসেবে ঢুকাইলো। এরপরে আমাকে আবার ওই মামলার জন্য রিমান্ডে নিয়ে আসছে। আবার এই ওইটা যে 2020 সালে 19 সালে গ্রেফতার করতে এক মামলাতে, আবার 20 সালে একটা মামলা আনলো। ওই মামলাতে 2 দিনের জন্য আমাকে রিমান্ডে আনলো। রিমান্ডে আনার পরে দেখি 2 দিনের রিমান্ড চাইছে, ওরা চাইছিল বেশি দিন, কিন্তু কোর্ট 2 দিনের রিমান্ড দিছে। তো আমি সেদিন কথা বলছিলাম যে স্যার আমাকে তো একটু কথা বলার সুযোগ দেন, কোর্টেই আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। দেওয়ার পর বললাম যে স্যার আগের যে আমাকে মামলা দিছে, আমি তো ওই মামলাতে আমি এই কিছু জানি না, আমাকে আমি প্রবাসী, কিন্তু এখন যে মামলা দিল যে আমাকে আমি তো জেলখানার ভিতরেই, আমি কিভাবে রাজশাহীতে মিটিং করতে গেছি। আরো একটা মামলা দিয়েছে 17 সালের। তো বললাম 17 সালে তো আমি বাংলাদেশে ছিলাম না। তো মিথ্যা এবং ভুয়ার একটা তো গোছানো হয়ে থাকে, অগোছানো মিথ্যা। তারপর ওরা চাইছিল 10 দিনের রিমান্ড, ওরা 2 দিনের রিমান্ড দিয়ে তারপর পাঠাই দিছে আমাকে। ওই রিমান্ডের ভিতরে প্রথম দিন আসতে আমি তো জানি সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আমাকে একবার 4 মাস ঘুম রাখলো, জেলখানা পাঠাইলো। আবার আরেক মামলা যখন নিয়ে আসছে, আমি খুব এদের উপরে খুব রাগান্বিত অবস্থা আছি। একদিন আমাকে রাত্রেবেলা যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করবে রাত 12টা বাজে। ওরা অনেক লোক আসছে, এর ভিতরে দেখলাম যে সন্তোষ শর্মা এবং তার সাথে 2জন ইন্ডিয়ান লোক। এরা যখন আমাকে জিজ্ঞাসা করতেছে, আমি কোন কথা বলতেছি না। আমি বললাম যে আমি কোনো কথা বলবো না যত পর্যন্ত আগে আপনারা বলেন এই মামলা যে মামলা দিচ্ছেন এই মামলাটার সাথে আমার সম্পৃক্ত আছে কিনা, আগে এটা বলেন। পরে আমি কোনো কথা মুখ খুলবো না, আমি মেরে ফেললে আমি মুখ খুলবো না, আজকে কোনো কথা বলবো না। অর্থাৎ আমি খুব মোড়ে ছিলাম। পরে সন্তোষ শর্মাই দেখলাম যে ওকে সবাই শ্রদ্ধা করে সম্মান করতেছে এবং সে তাকে অনেকে স্যার ডাকতেছে, আশ্চর্য ব্যাপার। পরে সে বললো যে এখন উনি আজকে খুব মোড়ে আছে, ওনার মানসিকতা অবস্থা ভালো নাই, আজকে ওনাকে ইয়ে করেন আগামীকালকে। তা কালকে আবার ওই দিন আমাকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার তৃতীয় দিন আবার এরকম রাত 12টা 1টার দিকে আমাকে ঘুম থেকে উঠে নিয়ে আসলো। আনার পরে ওরা ওই আগের সেই টিমেই পয়সা জিজ্ঞাসাবাদ শুরু করলো, এই সেই বিভিন্ন কথা বললো। আমি তো বললাম যে আমি এগুলোর সাথে জড়িত না, বিভিন্ন বাংলাদেশে আমি অত্যন্ত এগুলো মিথ্যা কথা। আমি আসছি আমার আব্বাকে দেখার জন্য, আমি প্রবাসী, আমার ফ্যামিলি সহ দুবাইতে থাকে, পড়ালেখা করে বাচ্চারা। আমাকে আমার ভিসা নষ্ট হয়ে গেল 4 মাস ঘুম রাখার পরে আমাকে যাইতে দেয় না, ভিসা নষ্ট হয়ে গেছে। ফ্যামিলির বাচ্চারা কি করতেন জানি না, আমাকে আবার আপনারা জিজ্ঞাসা করতেছেন। তো সন্তোষ শর্মা আমাকে বললো যে দেখেন আপনি ভালো করে কথা বলেন, স্বীকার করেন আমি মানবাধিকার কর্মী, আমি আপনাকে সহযোগিতা করতে আসছি। তা আমি চিন্তা করলাম সহযোগিতা করতে আসছি, দেখি কি বলে। পড়ালেখা করছেন, আমি তো পড়ালেখা চট্টগ্রামে করছি। কথা বলার সাথে সাথে সে কি করলো, এই চিটাগের ভাষায় কথা শুরু করছে, সম্পূর্ণ চট্টগ্রামের ভাষায়। তখন চিন্তা করলাম খুব, আর ফ্রি হলো আমার সাথে, ফ্রি হয়ে বললো আবু রাজা সাহেবকে চিনেন? আবু রাজা, আমি আবু রাজা তো চিনি, উনি তো দুবাইতে আমার ওখানে দেখা সাক্ষাৎ হতে যাইতো ওখানে দুবাইতে। সাথে সাথে আবু রাজার কাছে ফোন দিছে, ফোন দিয়ে বললো আবু রাজা ভাই চিটাঙ্গের ভাষায় কথা বলতেছে, আপনার বন্ধু তো পাইছি একজন অমুক অমুকের, ওনার কথা ওনার জিজ্ঞাসাবাদ করতেছি। তা আবু রাজা আবার কি করলো, বললো কি আরে আপনি এত বিশাল বিশ্ব আন্তর্জাতিক জঙ্গি কই পেলেন? এগুলো শয়তান সব এক জায়গাতে বাঁচানোর জন্য, এবং এই ওকে ফাঁসানোর জন্য পয়সা খাবে আবু রাজার কাছ থেকে এই জঙ্গি মামলা ইয়ে করে। আবার আবু রাজা নিজেকে বাঁচানোর জন্য বললো কি হ্যাঁ রে বিশাল জঙ্গি পাইছেন আপনি। আচ্ছা তারপর আমাকে বলে কথা বলবেন আপনি? আমি বললাম কথা বলবো না, আপনারা আমাকে সন্ত্রাসী বানাইছেন, আমি কথা কিভাবে বলবো? কথা বলবো না, আমি কথা বলি নাই। এখন এখানে ওরা আমাকে ইন্ডিয়ান লোক এগুলো আমার কথাবার্তা শুরু করছে, সেও কথা বলতেছে। ইন্ডিয়ান লোকেরা আমাকে ইংলিশে, পরে ও হিন্দিতে কথা বললো। তাহলে হিন্দি বললো, ইংলিশে বলো, হিন্দিতে বলবো, হিন্দিতে বলেন, সমস্যা নেই। তখন ওরা বলে যে আপ ইয়ে কাম করে, আপ হামারে হোক কাম করে। আর হেফাজত ইসলামের যে হেফাজত ইসলাম তো এগুলো তো আপনাদের এই যে জঙ্গি গোষ্ঠীর দল, এটা এগুলো বিভিন্ন ধরনের কথা বলতেছে। না বললাম না, এটা হেফাজত ইসলাম, এটা ইসলামিক একটা সংগঠন, ধর্মীয়, সম্পূর্ণ ধর্মীয় বললাম। তো বললো যে আপনারা একটা কাজ করেন, আপনারা আমাদের হয়ে কাজ করেন। আমরা আমাদের হয়ে কি কাজ করবো? তা আপনারা আমার হোক যা যা जो धमाका हो रहा है वैसे धमाका करो,
हमला करो, ये करो, क्योंकि हमारा जो पाकिस्तान में आप काम करना चाहते हैं, हिंदुस्तान में काम करना चाहते हैं, बांग्लादेश में काम करना चाहते हैं, आप हमारे होके काम করে আমাকে ওরা প্রস্তাব দিল। তা আমি তো বুঝলাম যে কি এরা কথা বুঝতেছি, এরা ইন্ডিয়ান এমবেসির লোক, হিন্দি ভাষায় কথা বলতেছে, এরা আমাকে আবার বলতেছে প্রস্তাব দিচ্ছে কাজ করার জন্য। তো বললাম, বুঝলাম যে এরাই একটা চক্রান্ত নিয়ে আসছে আমাদেরকে বিপদগামী করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য। তাই বললাম যে এই সমস্ত কাজ আমি পারবো না, আমি ব্যবসায়ী মানুষ, আমি সেবামূলক কাজ, সমাজ সেবামূলক কাজ করি, আমার একটা সংস্থা আছে আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ, এটা নিয়ে সামাজিক কার্যক্রম করি আমি। আর তুমি যাই ব্যবসা বাণিজ্য করি, পদ্মা জেনারেল ট্রেডিং, এটার মধ্যে ব্যবসা বাণিজ্য করি, আমার পরিবার বাচ্চা আছে, আর সমস্ত গুলো কাজের সাথে আমি জড়িত নাই, থাকবো না, এটাকে পছন্দ করি না। এবং যারা এই সমস্ত কাজ নাশকতা জঙ্গিবাদের কাজ করে, এটা বিপক্ষে সম্পূর্ণ আমি, এটা ইসলাম ধর্ম এটাকে কবুল করে না। এবার তাদেরকে আমি বুঝাইলাম এগুলো কথা। কিন্তু সন্তোষ শর্মা লাস্টে বারবার আমাকে প্রেসার দিচ্ছে যে সত্য কথা বলেন, নতুবা আপনাকে আমরা ইয়ে করবো, আরো কঠিন অবস্থা যাবে, যে কোনো মুহূর্তে আপনার অঘটন ঘটে যেতে পারে। এবার বিভিন্ন ধরনের কথাবার্তা সে বললো। পরবর্তীতে আমারে আর কি করে, যখন দেখলো যে ওদের কথা মোতাবেক আমি কিছু করতে পারলো না, ওরা আবার ওদের পাঠাই দিল ওই দিন রাত্রে। এই যে সন্তোষ শর্মা, আমি ওকে প্রথম চিনতাম না, পর ওখানে লোকেরাই বললো যে এই তো সন্তোষ শর্মা, এরকম এরকম, কোনদিন দেখি নাই তাকে আমি। পরবর্তীতে আমি যখন বের হলাম এবং আরো অন্যান্য লোকের সাথে জেলখানার ভিতরে জিজ্ঞাসা করলাম এরকম লোক, তখন সবাই বললো হ্যাঁ এই তো সন্তোষ শর্মা, এটাই। আর বের হওয়ার পরে আরো পরিষ্কার হয়ে গেল এই সন্তোষ শর্মাই এই সমস্ত সারা বাংলাদেশে যে সমস্ত জঙ্গিবাদ সন্ত্রাসী কার্যক্রম, এগুলো এরাই পরিকল্পিত এগুলো করাইয়া দেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে অস্থিতিশীল করার জন্য, মুসলমানদের বদনাম করার জন্য তারা করেছে। সেই সন্তোষ শর্মা আজকে বড় বড় বাংলাদেশের ইসলামিক দলের সংগঠনের লোকদের সাথে বৈঠক করতেছে। আমাদের আফসোস লাগে জামাত ইসলাম তারা ভুলে গেল যে আওয়ামী লীগ তাদেরকেই, যে আওয়ামী লীগকে তারা ক্ষমতা আনার পরে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে শহীদ করলো। আজকে আবার যে আওয়ামী লীগকে পরিচালনা করছে এর সন্তোষ শর্মারাই, তাদের সাথে জামাত ইসলাম মিটিং করে ক্ষমতার লোভে ক্ষমতা যাওয়ার জন্য সন্তোষ শর্মার সাথে বৈঠক করার মানে রয়ের সাথে বৈঠক করা। সন্তোষ শর্মা রয়ের প্রতিনিধি সে। এই জন্য আমি বলবো এই সন্তোষ শর্মাকে, আরো বিভিন্ন মিডিয়াতে আসছে অনেকে বলছে সন্তোষ শর্মাকে এই সমস্ত অপরাধের জন্য তাকে উচিত বর্তমান সরকার গ্রেফতার করে, জিজ্ঞাসাবাদ করে তাকে আইনের আওতায় আনা। জি দুঃখিত। আচ্ছা জি দর্শক, আপনারা তখন ভুক্তভোগী যারা আছেন তাদের কথা শুনছিলেন। আমরা আরো দুজনকে আনার কথা ছিল, তাদেরকে শেষ পর্যন্ত যুক্ত করতে পারিনি, এই জন্য দুঃখিত। যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, এতক্ষণ যে অভিযোগগুলো শুনলেন, সেই সন্তোষ শর্মা শুধু যে এই 2-4 মানুষকে করেছে তা না, বাংলাদেশের জঙ্গি নাটকের মূল হোতা হচ্ছে এই সন্তোষ শর্মা। এবং এই মুহূর্তে সিটিটিসির যেই চিফ আছেন মাসুদ করিম, সেই মাসুদ করিমও এই সন্তোষ শর্মার মনোনয়ন দেয়া। আমি গতকালকে খুব অবাক হলাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে, তিনি বললেন যে মাসুদ করিমকে নাকি জামাত ইসলামও চায় তিনি এখানে থাকুক। অথচ এই ব্যক্তি, আমি আমার ফেসবুকেও সেই ছবিগুলো দিয়েছি যে সে কিভাবে শেখ মুজিবের জন্মদিন, মৃত্যুদিন এগুলোতে গিয়ে তারপরে তার সেই প্রতিকৃতি মূর্তিতে গিয়ে ফুল দিয়ে আসতো ইউনিফর্ম পরে। তো সেই মাসুদ করিম এখানে আছে, এটা অবাক হওয়ার কোনো কারণ নেই যে এই সিটিটিসি আবারও সেই একই কাজ করবে। রয়ের সাথে 1-to-1 বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতারা বৈঠক করছেন। আমি আসলে এইসব দেখলে মানসিকভাবে ঠিক থাকতে পারি না। এই দেশটা এত সুযোগ পাওয়ার পরে এই দেশের রাজনৈতিক দলের নেতারা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য ভারতকে তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করবে, এটা অকল্পনীয়। আমি গত 2 দিন আগে আমার ফেসবুকে সারাদিন আমি এই জামাত ইসলামের ব্যাপারে কথা বলেছি। সেখানে একটা পোস্ট, ওইটা নিয়ে আমাকে অনেকেই বলেছেন ভাই এটা বলা ঠিক হয়নি। সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে জামাত ইসলামের নেতাকর্মীরা যদি সন্তোষ শর্মা এবং ওর নাম কি, গোবিন্দ প্রামাণিক, তাদের সাথে যদি থেকে কাজ করতে চায় এবং তাদেরকে নিজেদের লোক মনে করে, তাহলে জামাত ইসলামের ঘরে তাদের স্ত্রী
মেয়েদেরকেও যেন দিয়ে ওইখানে দিয়ে আসে এই হিন্দুদের সাথে, তারপরে করার জন্য ওদের কাছে। ওই কথাটা ফেসবুকে বলেছিলাম, অনেকেই বলেছেন ভাই এটা বলা ঠিক হয় নাই। ওই কথাটা এই ইউটিউবে আবারও বললাম, যেটা বলেছিলাম সেটা আবার রিপিট করলাম। তোদের ঘরে মা, বোন, স্ত্রী, মেয়ে, নাতি, মেয়ে, যত নারীদেরকে নিয়ে তারপরে গোবিন্দ প্রামাণিক আর এই সন্তোষ শর্মার কাছে দিয়ে আসবি, তোদের ঘরে হিন্দুদের বাচ্চা পয়দা করে পাঠিয়ে দেবে। কারণ তোরা এদেরকে লালন পালন করছিস। এই বাংলাদেশে আবারও হিন্দু মহাজোট আমার ইউটিউব চ্যানেলের ভেতরে সেই ভিডিও আছে যে হিন্দু মহাজোট কিভাবে তারা গ্রুপ তৈরি করে লাভ কুরুক্ষেত্র, মুসলমানদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করুন, হিন্দু মহাজোট, হিন্দু যুবজোট, এই জোটগুলো মিলে তারপরে তাদের ফেসবুকে আমাদের ছেলেরা সেখানে গিয়ে ঢুকে তারপরে তাদের ওই কনভারসেশন দেখেছে তারা কি কথা বলে। একজন বলছে আজকে কে পেটে বাচ্চা দিলে, আরেকজন আবার রিপিট করছে যে গাজীপুরে যাও, ওইখানে গার্মেন্টসের অনেক মেয়ে আছে, ওদেরকে খুব সহজে পটানো যায়। খুব বিশ্রী সব কথাবার্তা সেখানে লেখা, সেগুলো আমার এখানে আমি নিউজ করেছি, আমার এই চ্যানেলে পেছনে যান, গেলে দেখতে পারবেন। অথচ সেই হিন্দু মহাজোটের নেতা এই গোবিন্দ প্রামাণিক আজকে জামাতের পক্ষে কথা বলে, জামাতের সঙ্গে বসে কথা বলে। সন্তোষ শর্মা, যিনি কিনা এই দেশে জঙ্গিবাদকে উস্কে দিয়ে তারপরে এই মানে সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে, ভারতের হয়ে, ভারতীয় বাহিনীর হয়ে কাজ করে এখনো পর্যন্ত সে জীবিত বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, এটা আমাদের জন্য প্রচন্ড দুর্ভাগ্যজনক। জামাত ইসলাম এখন যে পলিসিতে আছে, জামাত ইসলামের নিজেদের সংগঠনের মানুষের কাছে শোনা কথা যে জামাত ইসলাম এখন ভারতকে কথা দিয়েছে, ওয়েস্টকে কথা দিয়েছে যে তারা বাংলাদেশের অন্যান্য যেই দলগুলো আছে ইসলামী দল, সেগুলো যদি আসে তাহলে এই দেশে ইসলামী জঙ্গি দিয়ে ভরে যাবে, তারা হচ্ছে ইসলামী জঙ্গি। একমাত্র মডারেট ইসলামী দল হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামী। সো জামাত ইসলামীকে তোমরা সমর্থন দাও, আমাদেরকে ক্ষমতায় আনো, আমরা করবো। জামাত ইসলাম, তোমরা মনে করো না যে তোমাদেরকে ভারত কোনোদিন ক্ষমতায় আনার জন্য মিনিমাম কোনো এই স্টেপ নিবে যেটাতে তোমরা ক্ষমতায় আসতে পারো। সো এই স্বপ্ন দেখা বাদ দিয়া যারা জামাত ইসলামের ভাইজানরা আছেন, আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক সিম্পেথি, অনেক মায়া মমতা সবকিছু আছে, ছিল, সারা জীবন থাকবে। যেই মানুষরা আজকে জামাত ইসলামকে ভুল পথে পরিচালিত করছে, সেইখান থেকে যদি বেরিয়ে না আসেন, আমি এখন আপনাদের ব্যাপারে যেভাবে কথা বলছি কালকে ওইভাবে সারা জীবন এইভাবেই বলবো। আমার এখান থেকে কেউ সরাইতে পারবেন। আপনি আমার ফেসবুকে থাকলেন, ইউটিউবে থাকলেন, আমার কথা শুনলেন না শুনলেন, ভাই আমি ইলিয়াস হুসাইন, আমার রক্তের গ্রুপ ইন্ডিয়া নেগেটিভ, এটা আপনাদেরকে বহু আগে বলেছি, এখনো বলছি, সারা জীবন বলবো। এখান থেকে কোনোদিন সরতে পারবো না। আল্লাহ যেন কোনোদিন আমাকে এই অবস্থান থেকে না সরায়। আমি মনে করি গত 15 বছর ভারত এই দেশের মুসলমানদেরকে সব ধরনের নির্যাতন অত্যাচার করেছে, এই দেশকে সারা পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে। এই দেশে যারা নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি পরে, টুপি পরেন, তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে। যে ব্যক্তি আজকে বসে আছেন আমাদের সামনে, এনামুল, তার কোলে যে বাচ্চা, এই বাচ্চাটি হচ্ছে সেই আলামিন ভাইয়ের সন্তান। সে জানে না তার বাবা কিভাবে মারা গিয়েছেন, কেন মারা হয়েছে, কিছুই জানে না। নবজাতক শিশুকে রেখে তার বাবা মারা গিয়েছেন। তার স্ত্রী সন্তানরা আজকে না খেয়ে মারা যায়, তাদের ঘরে চাল হয় না, ভাত হয় না। এইভাবেই বাংলাদেশের অসংখ্য, একজন দুজন, অসংখ্য আলেমের পরিবার এইভাবে আছেন। সেই ব্যক্তিদেরকে যারা এর জন্য দায়ী, তাদেরকে নিয়ে যারা তারেক রহমান, শফিকুর রহমান, যেই হোক, যারাই রাজনীতি করুক, তাদেরকে আমি অন্তত আমার জায়গা থেকে ভাই আমি মনে করি, আমাকে আপনি পছন্দ করেন না করেন, আমারে আপনি ভালোবাসেন না বাসেন, আমার ভিডিও দেখেন না দেখেন, কোনো যায়ও না আসেও না ভাই, সোজা আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে বের হয়ে যান। আমি যা বলছি জামাতের ব্যাপারে, বিএনপি করলে সেটাই বলবো। যে বলবে, যে যাবে ভারতের সাথে, যাকে দেখবো, যখন দেখবো, তার ব্যাপারে আমার আচরণ এরকমই হবে। কিচ্ছু করার নাই, কেউ আমার এখান থেকে সরাইতে পারবে না। যতই আদেশ দেন, উপদেশ দেন, অনুরোধ করেন, বুঝান, আমি বুঝবো না ভাই, আমি বুঝতে চাইও না। ভারতের ব্যাপারে আমি যেই জায়গায় ছিলাম ওই জায়গাতেই। কালকে আমারে বলবে আমি শিবিরের লোক, আজকে বলবে আমি বিএনপির লোক, পরশু বলবেন আমি রয়্যাল লোক, এরকম লোকজনও আছেন। যা মনে চায় বলেন ভাই, আমি ইন্ডিয়ার ব্যাপারে আমৃত্যু, আমার নাকে যতদিন নিঃশ্বাস আসবে যাবে ততদিন আমি এই জায়গায় থাকতে চাই। যাই হোক, আমরা যে বিষয়টি আমাদের আতিক উল্লাহ ভাই বলেছেন, আতিক উল্লাহ ভাই এবং
এই আলামিন ভাই আরো বেশ কিছু ঘটনায় গুম কমিশনে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের এই সন্তোষ শর্মার বিরুদ্ধে নেমে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আশা করি আরো যারা আছেন তারাও তার ব্যাপারে আইনি পদক্ষেপগুলো নেবেন। আপনাদের পাশে জামায়াত ইসলাম বা বিএনপি কেউ যদি নাও থাকে ভাই আমি আছি, আমি আপনাদের যত ধরনের সহযোগিতা আমার পক্ষে করা সম্ভব আমি আপনাদের জন্য করব। শুধু আপনাদের কাছে চাই আপনাদের পরিবারের যে মানুষগুলো মারা গিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, নিখোঁজ হয়েছেন, সেই মানুষগুলোর জন্য যদি নাকি মনে করেন বিচার চান, তাহলে আইনগতভাবে যা যা করা দরকার সেটা করবেন। এটা আপনাদের কাছে আশা, কারণ প্রতিবাদ আপনার নিজের পরিবারের মানুষের জন্য আপনাকে প্রতিবাদ করতে হবে, কেউ এসে আপনার পক্ষ হয়ে প্রতিবাদ করে দিবে না। এই দেশের সবকিছুই দেখলাম, গত 15 বছর দেখলাম, এখনো দেখছি, সবাই ভাই নিজের চেয়ার বাঁচানোর জন্য, নিজের ক্ষমতার জন্য এই দেশে রাজনীতি করে। এই দেশে জামাত ইসলামের মতো দল তারা যখন ক্ষমতার জন্য ভারতের পা চাটা শুরু করেছে, সেই দেশের কোনো রাজনৈতিক দলের কাছে আর কোনো কিছু চাওয়ার মতো নাই। যাই হোক, সবাই ভালো থাকেন। এনামুল ভাই, সম্পূর্ণ আলোচনা দেখেছেন, সম্পূর্ণ আলোচনাকে বুঝতে পেরেছেন যে সন্তোষ শর্মা কতটা ভয়ঙ্কর অপরাধী। একজন গুম হওয়া ব্যক্তিকে এই সন্তোষ শর্মা নির্যাতন করতো, আর সেই সন্তোষ শর্মা জামাত ইসলামের অনুষ্ঠানে থাকে, জামাত ইসলামের অনুষ্ঠানে বক্তব্য দেয়। আমি তো জামাত ইসলামেরও তো অনেক নেতাকর্মী গুম হয়েছে, জামাত ইসলামের অনেক নেতাকর্মী গুম হওয়ার পিছনে এই সন্তোষ শর্মাদের হাত রয়েছে। সেই সন্তোষ শর্মা যখন জামাতের অনুষ্ঠানে থাকবে, তখন দেশপ্রেমিক ইলিয়াসরা কিন্তু কখনো চুপ থাকবে না, দেশপ্রেমিক পিনাকিরা কখনো চুপ থাকবে না, কারণ তারা দেশপ্রেমিক, তারা কারো কাছে বিক্রি হয় না, তারা কারো কাছে বিক্রি হবেও না আশা করা যায়, কারণ তাদের কাছে অনেক সুযোগ এসেছে, তাদের কাছে অনেক সুবিধা এসেছে, তারা সেই সুবিধা নিতে পারতেন, কিন্তু তারা সেই সুবিধা না নিয়ে তারা এখনো পর্যন্ত সত্যের পথে অটুট রয়েছেন। যাই হোক দর্শক, আপনারা কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।